আসসালামু আলাইকুম। ওরাকল বিসিএস টাঙ্গাইল শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজ বিসিএস সহ বিভিন্ন সরকারি চাকরির স্টাডি রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো স্বল্প পরিসরে। আজ আমাদের সাথে স্পিকার হিসাবে যিনি আছেন আপনারা সবাই তাকে চিনেন। 41তম বিসিএসে কাস্টমস ক্যাডারে প্রথম হয়েছেন, সেই সাথে আবার 43তম বিসিএসেও অ্যাডমিন ক্যাডারে রিকমেন্ডেড হয়েছেন সাব্বির আহমেদ জিসান। আমরা সাব্বির আহমেদ জিসানকে আমাদের ওরাকল বিসিএস টাঙ্গাইল শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং ওয়েলকাম জানাচ্ছি। সাব্বির আহমেদ জিসান, ধন্যবাদ স্যার আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আশা করি আমরা আজকে চাকরির পরীক্ষার্থী বা চাকরি প্রার্থী যারা আছেন তাদের প্রস্তুতি নিয়ে, তাদের লাইফস্টাইল নিয়ে, তারা কীভাবে প্রস্তুতি নেবেন, তাদের এই সময়টায় স্ট্রাগলের এই সময়টায় তাদের চিন্তাভাবনা কীরকম হবে, তাদের কীভাবে তাদের স্ট্রাগলটা সঠিক পথে পরিচালনা করা উচিত, এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমরা চেষ্টা করব যে ইনফর্মালি আলোচনাগুলো করার জন্য সবাই খুব সহজে থেকে অ্যাবজর্ভ করতে পারেন এবং ঘরোয়া আলোচনার মতো যেন হয় সবার কাছে। রাইট। জি স্যার, আমি তোমাকে একটা বিষয় বলতে চাই। আমাদের যারা স্টুডেন্ট আছেন বা এই জব মার্কেটে যারা একদম যোদ্ধা হিসাবে, জব মার্কেটে বলা যায় রীতিমতো একটা ব্যাটল ফিল্ড। রাইট। এই ব্যাটল ফিল্ডে অনেককে আমি ব্যক্তিগতভাবে লক্ষ্য করছি। বহুদিন যাবৎ আমি যেহেতু এই চাকরি প্রস্তুতির সাথে রিলেটেড আছি, আমি লক্ষ্য করছি অনেকেই সরাসরি চাকরি পাওয়ার যে পড়াশোনা, সরাসরি বিসিএস প্রিলি, রিটেন, ভাইবা, এই বিষয়গুলো পড়াশোনার সাথে সরাসরি প্রবেশ করছে। কিন্তু আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে মনে হয়েছে বা আমার বহুদিনের এই রিলেভেন্ট ফিল্ডে স্টাডি করে মনে হয়েছে যে এই বিসিএস প্রিলিমিনারি স্টাডি, রিটেন স্টাডি, ভাইবা স্টাডি, এগুলোর বাইরে কি একটা বিষয় নিয়ে প্রথমেই তাদেরকে প্রস্তুত হওয়া উচিত কিনা, যেমন তার লাইফস্টাইলটা কেমন হবে, তার লাইফস্টাইল মডিফিকেশন বলা যেতে পারে। যে একটা বিসিএসের মধ্যে ক্যাডার হওয়ার জন্য সে জার্নিতে নামছে, শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নিয়ে সে ভাইবা বোর্ডে যাবে এরকম হওয়াটাই উচিত, নাকি তার এই পড়াশোনার বাইরেও তার নিজস্ব একটা লাইফস্টাইলও দরকার, তার লাইফস্টাইলটা গুণগত পরিবর্তন, তার জীবনের কোনো গুণগত পরিবর্তন করা উচিত কি, তুমি কি মনে করো? অবশ্যই। যেমন আমি খুব সহজ করে যদি বলি যে একটা মানুষ যে চাকরি খুঁজতে যাচ্ছে, বা বাস্তবতা হচ্ছে যে একটা মানুষ ততক্ষণ চাকরি পাবে না যতক্ষণ পর্যন্ত সে চাকরি পাওয়ার মতো যোগ্য হয়ে না ওঠে। রাইট। সে যখন ভেতর থেকে চাকরি পাওয়ার মতো যোগ্য হয়ে উঠবে তখনই সে চাকরিটা পাবে। এখন পিএসসি বিভিন্ন স্কেল দিয়ে তাকে মাপবে যে আসলেই সে যোগ্য হয়ে উঠেছে কিনা। এখন চাকরি করার জন্য বা চাকরি পাওয়ার জন্য যোগ্য হয়ে ওঠার অনেকগুলো ওয়ে থাকতে পারে। একটা ওয়ে হচ্ছে পুঁথিগত বিদ্যা বা বই থেকে জ্ঞান আহরণ করা, এটা অনেকগুলো ওয়ের মধ্যে একটা ওয়ে হচ্ছে। রাইট। এর বাইরে আরও অনেকগুলো পথ আছে, যেরকম একটা মানুষ একটা ক্রিটিক্যাল পরিবেশে সে কীভাবে তার মেজাজটা ধরে রাখে, রাইট, একটা খুব চাপ নিয়ে সে কাজ করতে পারে কিনা, একটা চাপের মধ্যে থেকে সে সঠিক সিদ্ধান্তটা নিতে পারে কিনা, শুধু সঠিক সিদ্ধান্ত না, সে কতটুকু দ্রুততার সাথে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, রাইট, তার কমিউনিকেশন স্কিল কতটুকু ভালো, একটা জিনিস সে মানুষকে বোঝাতে যাচ্ছে, সে কাউকে বোঝাবে যে এই ব্যাপারটা এইভাবে করতে হবে, এটা সে কতটা সহজভাবে মানুষকে বোঝাতে সক্ষম। আরেকটা গুণাবলী মানুষের মধ্যে বা একজন ক্যাডার অফিসারের মধ্যে থাকা উচিত, সেটা হচ্ছে যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী। কারণ যেখানে একজন ক্যাডার অফিসার যেখানেই পদায়ন হোক না কেন, তার অধস্থ না কিছু লোকজন থাকবে, বা তিনি যে অফিসে কাজ করবেন তার সুপারভিশনে কিছু লোক থাকবেন। তো তার মধ্যে সহজাতভাবেই এমন কিছু গুণ থাকবে যেটা দিয়ে তিনি তার অধস্তন বলি বা তিনি তার সহকর্মী যারা থাকবে তাদেরকে যেন তিনি মোটিভেট করতে পারেন সবসময়। আরেকটা ব্যাপার হচ্ছে যে তিনি যেন সবসময় একটা এক্সাম্পল তৈরি করে রাখতে পারেন সবার সামনে, যে একটা অফিসার সুলভ আচরণগুলো হচ্ছে এরকম, একটা অফিসার এরকম আচরণ করে, একটা অফিসার এইভাবে কথা বলে, একজন অফিসার মানুষকে এইভাবে অভ্যর্থনা জানায়, বা একজন অফিসার একটা চিঠি লিখলে এইভাবে লিখে। তো এই সব কিছু কিন্তু শুধুমাত্র চাকরি পরীক্ষার গাইড বই পড়ে বা চাকরি বইগুলো পড়ে এগুলো হয় না, এগুলো মানুষের। আমি একটু ইন্টারাপ্ট করি তোমাকে। তা আমাদের মানে যারা এই জব ব্যাটল ফিল্ডে নেমেছে, আমরা খেয়াল করছি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অসংখ্য স্টুডেন্ট যারা একাডেমিক পড়াশোনা রেখে শুধু বিসিএস প্রিলির বই, বিসিএস রিটেনের বই, বিসিএসের ভাইবা রিলেটেড বই, এই বইপত্রগুলো পড়ছে। ওয়েল ডান, এই বইগুলো পড়া যে খারাপ আমি তা বলছি না, এগুলো থেকে অনেক জ্ঞান অর্জন করা আছে।
তুমি কি মনে করো না যে এই বিসিএস প্রিলি রিটেন এই ভাইবার রিলেটেড এই বইগুলোর বাইরেও এমন কিছু কি বই নেই যেই বইগুলো পড়া উচিত? অবশ্যই স্যার, শুধু বই কেন, এমন অনেক মুভি আছে, Right. এমন অনেক গান আছে। যেমন আমি একটা কথা বলি যে আমরা যখন পরিবেশ থেকে শেখার চেষ্টা করি, যেমন জেমসের একটা গান আছে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ইভেন এই গানটাতে অনেকগুলো এমসিকিউ আসার মতো তথ্য আছে, যারা মনোযোগ দিয়ে গানটা শুনবেন দেখবেন। সো শুধু চাকরির গাইড বই কেন, আপনি যে কোনো ধরনের বই আপনি পড়তে পারেন। স্যার হয়তো এই প্রশ্নটাই করতে চাচ্ছিলেন যে কী ধরনের বই পড়বেন বা তাদের কী ধরনের বই তাদের পড়া উচিত। তো বইগুলো আসলে প্রথম কথা হচ্ছে যে বইয়ের ব্যাপারটা আসলে চাপিয়ে দেওয়ার মতো না, কারণ এক একজন মানুষের পছন্দ এক এক রকম। এক এক রকম পছন্দ। কারো হয়তো ফিকশন পড়তে ভালো লাগে, কারো নন ফিকশন পড়তে আমি ভালো আমি লাগে। তোমার এক্স্যাক্টলি একটু ইন্টারাপ্ট করি, তোমাকে এই বিষয়টাই বলতে যাচ্ছি যে ওয়েলজান একজন চাকরি প্রার্থী, সে বিসিএস প্রিলি পড়াশোনা করবে, রিটেন পড়বে, ভাইবা পড়বে, কারণ এই বইগুলো যেহেতু পেয়েছে নির্দিষ্ট সিলেবাস আছে, সিলেবাস ভালো করে না পড়লে হয়তো সে প্রিলিতে পাশ করবে না, রিটেনে ভালো মার্কস পাবে না, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। কিন্তু এগুলোর পাশাপাশি আরও তো অসংখ্য বই আছে। তুমি যেরকম বললে যে এক একজন এক এক মানে টাইপের বই পুস্তক পড়তে পছন্দ করে, কেউ হয়তো লিটারেচার পড়তে পছন্দ করে, কেউ ফিকশন বইগুলো পছন্দ করতে করে, অথবা কেউ রিলিজিয়াস টাইপের বইগুলো পছন্দ করতে পারে, কেউ ফিলসফিক্যাল বই পছন্দ করতে। ওয়েল ডান। তা আমি বলতে চাচ্ছি যে এই যারাই আমাদের এই ব্যাটেল ফিল্ডে জব মার্কেটে ব্যাটেল ফিল্ডে আছে, তাদেরকে কি এরকম একটি মেসেজ দেওয়া উচিত কিনা যে তোমরা তোমাদের বিসিএস রিলেটেড বইপত্রের পাশাপাশি আদার্স যে এই পৃথিবীব্যাপী যে বিভিন্ন টাইপের বই আছে এই বইগুলো পড়তে হবে। তোমাকে বলার উদ্দেশ্য হলো, যেহেতু তোমরা এখন ইয়াং জেনারেশনকে মোটামুটিভাবে একটা প্রেজেন্ট করছো, তোমাদের কথাগুলো অনেকে শুনতে চায়, তারা শুনে মোটিভেটেড হয়, তোমার কথাটাকে সে প্রায়োরিটি দেয়। ও জিসান ভাইয়া বলছে, তবে যেহেতু জিসান ভাইয়া কাস্টমসে ফার্স্ট হয়েছে, তার মানে তার ভিতরে ক্যালিবার আছে, তার লাইফস্টাইলটা যেরকম ওইটা ফলো করলে হয়তো সামহাও আমি কিছু করতে পারবো। এই জন্য তোমাকে স্পেসিফিক্যালি এই প্রশ্নটি করা যে অন্য বইপত্র পড়া উচিত। অবশ্যই আমি এই একদম বিষয়ে একটু সাজেস্ট করো। জি একদম টু দ্য পয়েন্টে বলি যে অন্যান্য বই পড়লে কি উপকারটা হবে। অনেকে একটা ব্যাপার আমাকে প্রায় বলেন যে আমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল ভালো না, যে আমি কোনো কিছু মুখস্থ করলে সেটা লিখতে পারি, কিন্তু বানিয়ে আমি কিছু লিখতে পারি না, মানে ফ্রি হ্যান্ড কিছু লিখতে পারে না। এখন ফ্রি হ্যান্ড ভালো লেখার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে যে যত বেশি পড়বে তার লেখার মান তত ভালো হবে। এখন কেউ হয়তো তার সাহিত্য পড়তে ভালো লাগে, তাহলে যে সাহিত্যের বই পড়বে তার বাংলা পরীক্ষায় তার রচনা লেখাটা অন্যদের চাইতে ভিন্ন হবে, তার কাল্পনিক সংলাপ লেখাটা ভিন্ন হবে, তার ইংরেজি রচনা লেখাটা ভিন্ন হবে। কারণটা হচ্ছে তার চিন্তাটাই ভিন্ন, সেই বই পড়ার মাধ্যমে তার চিন্তা শক্তির উন্নতি ঘটাতে পেরেছে। আবার যার ধরেন নন ফিকশন পড়তে ভালো লাগে বা সমসাময়িক ইস্যুগুলো নিয়ে বা জিও পলিটিক্স নিয়ে পড়তে ভালো লাগে, সে দেখবেন যে চমৎকারভাবে বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্নগুলো চমৎকারভাবে উত্তর করতে ইন্টারন্যাশনাল উত্তর করতে পারবে, কারণ তার লেখাগুলো অনেক বেশি লজিক্যাল হবে, সে তার লজিকের মাধ্যমে তার লেখাগুলো ফুটিয়ে তুলতে পারবে। সো যে ধরনের বইগুলোই পড়ুক না কেন, বিজ্ঞানে ভালো করতে পারে, হ্যাঁ। তারপর আবার যারা ইংরেজি বই বেশি পড়ে বা ইংরেজি মুভি দেখে, তাদের ইংরেজি ল্যাঙ্গুয়েজের স্কিলটা একটু ভালো হবে। তো যে বই যেই জনরার বই পড়ুক, যে ধরনের বই যে পড়ুক না কেন, এটা রিটেন পরীক্ষা এবং বিসিএস এর হোল জার্নিতেই তার কাজে লাগবে অবশ্যই। তার মানে আমি বলতে যাচ্ছি, তোমার সাজেশনটা হলো এরকম যে যারা চাকরি যোদ্ধা হিসাবে যারা আপনারা আছেন, তাদেরকে অবশ্যই বিসিএসসির প্রিলির সিলেবাস, রিটেন সিলেবাস, এই সিলেবাসের বাইরেও বিভিন্ন টাইপের বইপত্র পড়া উচিত। আপনি যে বইটি পড়তে ভালোবাসেন বা পছন্দ করেন, প্রয়োজনে সেই বইটি পড়েন, রাইট? জি। তবে সবচেয়ে ভালো হয় যারা এই যে অনার্স লেভেলে থেকে বা একাডেমিক লাইফে থেকে অনেক সময় প্রশ্ন করেন যে আমি বিসিএসে পড়া শুরু করতে চাই, কোন গাইড বই কিনবো, কী কিনবো। আমার মনে হয় যে একাডেমিক পড়ার আগ পর্যন্ত ওই সময়টায় তিনি ভালো ভালো কিছু বই পড়ে আসতে পারেন আগে থেকেই। ইউনিভার্সিটিতে পড়াশোনা আর্লিয়ার, কিছু রবীন্দ্রনাথ পড়ে ফেললেন, কিছু নজরুল পড়ে ফেললেন, সব পড়তে হবে তা না, কিছু নজরুল কিছু রবীন্দ্রনাথ পড়ে রাখলেন আগে থেকে, কিছু উপন্যাস ভালো ভালো পড়ে রাখলেন। তাহলে যেটা হবে, তিনি যখন প্রস্তুতি শুরু করবেন তখন অলরেডি তার কিছু বই পড়া থাকবে। তিনি যখন প্রস্তুতি নিতে গিয়ে সেই বইগুলোর নাম খুঁজে পাবেন, যেমন তিনি হয়তো চোখের বালি উপন্যাসটা পড়েছেন, কিন্তু তিনি বিসিএস প্রস্তুতি নিতে গিয়ে দেখলেন যে পরীক্ষায় প্রশ্ন আসে চোখের বালি উপন্যাসটা কী ধরনের উপন্যাস বা এটা চরিত্রগুলো কী, তখন তিনি দারুণভাবে রিলেট করতে পারবেন যে এই চোখের বালিতে আমি পড়ে আসছি। বা কাজী নজরুলের একটা প্রবন্ধ উনি পড়ে আসছেন, হয়তো সেই প্রবন্ধ থেকে যখন বলা হবে যে এই প্রবন্ধটি কে লিখেছেন, যখন তিনি দেখবেন যে অপশনে কাজী নজরুল ইসলাম আছে। তো যে ছেলেটা শুধু এমসিকিউ পড়ে মুখস্থ করবে আর যে বইটা পড়ে আসছে, তাদের দুজনের মধ্যে একটা পার্থক্য হবে। আবার ভাইভাতেও কোনো প্রশ্ন এর সাথে রিলেভেন্ট হতে পারে, ভাইভাতে এরকম প্রশ্ন করতেই পারে যে তুমি অবসর সময় কি করো, তখন সে বলতে পারে আমি বই পড়ি বা মুভি দেখি। অথবা ভাইভাই খুবই স্পেসিফিকলি বলতে পারে তুমি বইটা পড়েছো। বা আমরা দেখেছি ইন্ডিয়াতেও ভাইভাতে জিজ্ঞেস করে যে তুমি এই সপ্তাহে কি বই পড়ছিলে, ডিরেক্ট এভাবে প্রশ্ন করে। এটা বলে না যে তুমি কি বই পড়ো কি পড়ো না, বলছে যে তুমি তোমার লাস্ট রিড কোনটা, তুমি লাস্ট কোন বইটা পড়েছো। তো এক সময় এরকম হতে পারে যে আমাদের দেশে হয়তো ভাইবা জিজ্ঞেস করে ফেলবে তুমি লাস্ট কোন মুভিটা দেখেছো, লাস্ট কোন বইটা পড়েছো। এখন আমরা যারা বই না পড়ি, তখন যদি আমরা মাথা চুলকাই বা বলি যে লাস্ট কোন বই পড়েছি বলতে না পারি, খুবই ব্যাড ইমপ্রেশন দিই। তাহলে কি আমরা কি জি স্যার এটা বলতে পারি যে
বিসিএস প্রিলির সিলেবাস রিটেন সিলেবাসের বাইরেও বিভিন্ন ভ্যারাইটিস টাইপের বইপত্র পড়লেও একজন বিসিএস ক্যান্ডিডেট হিসেবে ক্ষতিগ্রস্ত হবে না। না, কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না, বরং তার সে আরো বেশি ইনসাইট এই মেসেজটা আমরা সবাইকে দিতে পারি, সবাইকে দেওয়া উচিত। একবার নেট বিশেষ দিয়ে করে আমি বলা যায়। তোমাকে বলবো স্পেশালি যে তোমাদের মতো যারা ইয়াং জেনারেশন, যারা বিসিএস খুব ভালো মার্কস পেয়ে যারা আসছো, তারা তোমরা এই মেসেজটা পৌঁছে দাও। তুমি হয়তো আমি তোমার বিভিন্ন ধরনের ভিডিওগুলো দেখি, তুমি এই ধরনের কথাবার্তাগুলো বলো। আমি চাই, আমি ব্যক্তিগতভাবে আমি 30তম বিসিএসে ক্যাডার হয়ে আসছি, তোমাদের চেয়ে মোটামুটি আমি ইয়াং, তো তোমাদের চেয়ে একটু সিনিয়র। তারপর আমার কাছে মনে হয় এই বর্তমান সময়ের পার্সপেক্টিভে সবাই শুধু এই রিলেটেড বই পড়ে, প্রিলি রিটেন অ্যাটসেট্রা। তুমি তোমাদের মতো যারা আছো সবাইকে এই ধরনের মেসেজ যেটা দিচ্ছ, তুমি প্রধানত মানে প্রতিনিয়ত দিয়ে আসছো, তাহলে এই মেসেজটা দেওয়া যেতে পারে। জি, এবার এটা খুবই প্র্যাকটিক্যাল, কারণ যারা পরীক্ষার্থী আছেন তারাও যদি একটু যাচাই করে দেখেন যে ভালো ভালো ক্যাডার যারা পাচ্ছেন, একটু তাদের ফেসবুক ঘেটে দেখবেন বা তাদের সাথে কথা বলে দেখবেন, তারা প্রত্যেকেই কিছু না কিছু বই পড়ার অভ্যাস আছে, কিছু না কিছু পড়েন বা তারা একটু লেখাটা একটু আলাদা হয় তাদের, এটা আসলে বই পড়া থেকে হয়। আর জিসানকে অসংখ্য ধন্যবাদ, কারণ এই লাইফস্টাইল মডিফাইং নিয়ে আমি চাচ্ছিলাম তোমার একটা ভিউজ থাকে, তোমার ভিউজ শুনে আমার ভালো লাগলো। তুমি নিজেও তোমার এই ইয়ার বিসিএস প্রিলি রিটেন সিলেবাসের বাইরে প্রচুর বইপত্র তুমি পড়ো, ওকে? তা আমরা চাইলে এখন এই লাইফস্টাইলের বাইরেও কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। হয়তো অনেকেই ভাবছেন যে বিসিএস প্রিলিমিনারি কীভাবে পড়তে হয়, জিসান ভাইয়ের কাছে কিছু শুনতে চাই, রিটেন কীভাবে পড়তে চাই, জিসান ভাইয়ের কাছে শুনতে চাই। তা আমরা এই দুটির বাইরে আমরা ছোট্ট একটা টপিক নিয়ে স্বল্প পরিসরে শেষ করবো, সেটা হলো ভাইবা। অনেকে হয়তো বলতে পারেন প্রিলি রিটেন একটু কথা বলে মানে ভালো হতো, ভাইবা কেন? তা আমরা সাম্প্রতিক সময় অনেকে দেখতে পাচ্ছি অনলাইনের সুযোগে যে রিটেনে অনেক কম মার্কস পেয়েও দেখা যাচ্ছে সে ভালো ক্যাডার পেয়ে যাচ্ছে। রিটেনে একজন, আমি সাম্প্রতিক সময় ফেসবুকে লক্ষ্য করলাম প্রায় 70-র উপরে মার্কস ডিফারেন্স, অথচ একজন ভালো ক্যাডার পেয়েছে জেনারেল ক্যাডার, আর 70 মার্কস বেশি পেয়েও সে নন ক্যাডারে আছে, এরকম ফেসবুকে দেখা যাচ্ছে। তার মানে এখানে আমার কাছে যেটা মনে হয়েছে, মানে ভাইবা ইজ এ গেম চেঞ্জার। 200 মার্কস ভাইবা একটা মার্কস থাকার কারণে ভাইবা একটা গেম চেঞ্জার হিসেবে কাজ করে। তো এই ক্ষেত্রে ভাইবা সম্পর্কে তোমার কিছু অভিজ্ঞতা যদি শেয়ার করো স্বল্প পরিসরে। জি স্যার, প্রথমেই বলি যে অনেকেই এই যে ফেসবুকে লেখালেখি হয়, অনেকেই আবার এটার বিরুদ্ধে একটা নেগেটিভ ন্যারেটিভ দাঁড়া করানোর চেষ্টা করেন যে ভাইবা এত নম্বর কেন, 200 নম্বর দিয়ে মানে ভাইবাতে অনেক বেশি পার্থক্য তৈরি করে দেওয়া হচ্ছে। তো শুরুতেই আমি যেটা বলছিলাম যে একজন ক্যাডার অফিসার তিনি আসলেই অফিসার হওয়ার জন্য যোগ্য হয়েছেন কিনা সেটা পিএসসি তার মতো তৈরি করা বিভিন্ন স্কেল দিয়ে মাপবে। সো ভাইবা একটা গুরুত্বপূর্ণ স্কেল। আপনি শুধু বইপত্র পড়ে যোগ্য হতে পারেন না, এটা অনেকগুলো ওয়ের মধ্যে একটা ওয়ে। আরও অনেক ওয়ে আছে যে আপনার চাইতে হয়তো দুইটা তথ্য সে কম জানে, কিন্তু আপনার চেয়ে সে অনেক বেশি সেলফ কনফিডেন্ট, সে অনেক বেশি ভালো ডিসিশন মেকার। তো সেই প্রার্থীটাকে পিএসসি খুঁজে নেবেই। এখানে শুধুমাত্র রিটেনে ভালো পেয়েছি বলেই ভালো ক্যাডার পেয়ে যাবো তা না। মানে আমি এটা বলতে এটা বোঝাচ্ছি যে যতটা গুরুত্ব দিয়ে আমরা রিটেন পরীক্ষা দিই, ঠিক ততটা গুরুত্ব দিয়ে ভাইবাটাকে নেওয়া উচিত। এবং সেই ভাইবাতে ভালো করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার কনফিডেন্স লেভেল বিল্ডিং করতে হবে আপনাকে। আপনি কিছু কম জানতেই পারেন, একটা জিনিস আপনার না জানা থাকতেই পারে, কিন্তু আপনার যদি নিজের উপর আত্মবিশ্বাস না থাকে তাহলে ভাইবা বোর্ডে ভালো কিছু আসবে না। কারণ পিএসসি মেম্বার যারা থাকেন তারা কখনোই চাইবেন না যে আত্মবিশ্বাসহীন একটা ছেলে এসে বা একটা মেয়ে এসে অফিসার হোক, সে অফিসার সুলভ না। সো ভাইবার জন্য আপনারা প্রিপারেশান নেওয়ার ক্ষেত্রেও রিটেন পরীক্ষার প্রিপারেশানের চাইতে ভাইবার প্রিপারেশানটা একটু অন্য প্যাটার্নে নেবেন। যেমন রিটেন পরীক্ষা আপনারা ঘরে বসে পড়েছেন, লিখেছেন, হয়ে গেছে প্রস্তুতি, কিন্তু ভাইবার নেওয়ার সময় একটু চোখ মুখ খোলা রেখে আপনি একটা তথ্য জানার পাশাপাশি সেটা আপনি কতটা ওরালি প্রেজেন্ট করতে পারেন, আপনি আপনার ভোকাল দিয়ে কতটা প্রেজেন্ট করতে পারেন, বা আপনি একটা জিনিসের পক্ষে আপনার লজিকগুলো কীভাবে দিতে পারেন, বিপক্ষে কীভাবে লজিকগুলো দিতে পারেন, বা একটা জিনিস যেটাতে আপনি এগ্রি করেন না, হয়তো এটা ট্রু বাট আপনি এগ্রি করেন না, কিন্তু আপনি যে এগ্রি করেন না সেটার পেছনে কারণগুলো কী কী আপনি সেগুলো গুছিয়ে বলতে পারেন কিনা। অর্থাৎ আপনার কমিউনিকেশন স্কিলটা আপনার ভাইবা বোর্ডে লাগবে। আরেকটা ব্যাপার হলো যে ভাইবা বোর্ডে আপনাকে অবশ্যই একটা গুড ম্যানার্স শো করতে হবে। এখন হয়তো এরকম হবে যে আপনাকে তো আর ম্যানার্স শো করার মতো খুব বেশি জায়গা ওখানে নেই, কোনো অ্যাক্টিভিটি আপনাকে করতে বলবে না, বাট স্টিল আপনার চোখের চাহনি দিয়ে, আপনার হাত পা নাড়ানো দিয়ে, বা আপনার অন্যান্য অ্যাটায়ার বা আপনার ড্রেস আপ, এগুলো দিয়েও আপনার ম্যানার্সটা বোঝানো যায়। যেমন ভাইবা বোর্ডে যে কোনোভাবেই যদি আপনি নার্ভাস হয়েও থাকেন, আমার কথা হচ্ছে যে যদি কেউ নার্ভাস হয়েও যান, আপনি অ্যাটলিস্ট শান্ত হয়ে থাকেন। মানুষ যদি শান্ত হয়ে যায় তখন সে নার্ভাস হলে অতটা বোঝা যায় না। আপনি যখনই অশান্ত হয়ে যাওয়ার চেষ্টা করবেন বা অশান্ত হয়ে যাবেন, তখনই আপনার চেহারায় নার্ভাসনেসটা ফুটে উঠবে। তো নার্ভাসনেস হচ্ছে ভাইবাতে আপনার ভালো পারফরমেন্স ব্রেক করে দেওয়ার জন্য অন্যতম একটা কারণ। যদি আপনার কোনো কারণে নার্ভাস হয়ে যান, একটা কথা মনে রাখবেন, নার্ভাস হয়ে গেছেন আপনি চুপ হয়ে যাবেন, একটু শান্ত হয়ে যাবেন। আপনি যে কথাটা যেভাবে বলেন সেভাবে না বলে একটু স্লোলি বলবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে নার্ভাসনেসটা কেটে যাবে। আর একটা কথা হচ্ছে বিস্তৃত প্রিপারেশন নিয়ে যাবেন ভাইবার জন্য। ভাইবাটাকে ছোটো করে দেখবেন না। ভাইবার জন্য আপনি পেপার যেরকম পড়বেন, নিউজ পেপার পড়বেন, আপনি টিভিতে খবর দেখবেন, আপনি ইভেন
আপনার বন্ধুদের সাথে প্রচুর পরিমাণ কথাও বলবেন, কারণ কথা বলাটা খুব গুরুত্বপূর্ণ। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আগে থেকেই কিছু প্র্যাকটিস করে যাওয়া, মানে অ্যাটলিস্ট ভাইবা দেওয়ার 2 মাস আগে থেকে আপনার লাইফস্টাইলে কিছু চেঞ্জেস নিয়ে আসা। যেরকম আপনার প্রয়োজনে আপনার ফিজিক্যাল কিছু ব্যাপার স্যাপার আপনি চেঞ্জ করতে পারেন। যেমন আপনার যদি বডি ল্যাঙ্গুয়েজটা ভালো না হয়, হাঁটার স্টাইলটা খুব বেশি লাউজি হয়, ঢিলেঢালা, বা বসার স্টাইলটা খুব বেশি সুন্দর না হয়, এগুলো তো আপনি চেঞ্জ করতে পারেন। কারণ এগুলো দেখেও বোর্ডের মেম্বার আপনাকে জাজ করবে যে আপনি কতটা সিরিয়াস, আপনার পারপাসের প্রতি কতটা সিরিয়াস। যেমন একটা মানুষ যখনই দেখবেন তার ড্রেস আপটা ভালো নেই, তার শরীরের উপর নিয়ন্ত্রণ নেই, আমি বলছি না যে মোটা হওয়াটা খারাপ, কিন্তু অ্যাটলিস্ট আপনার নিজের শরীরের উপর কিছুটা নিয়ন্ত্রণ থাকা উচিত, যেন আপনার ভুঁড়িটা একেবারে ব্যাকআপা না দেখে, যেন আপনার মানে একদম হেলে পড়ে আপনি না বসেন, একটু নিজেকে ধরে রাখার চেষ্টা করেন। এখানে তো আমাদের নিয়ন্ত্রণ আছে, হ্যাঁ। আমি হয়তো আমার মৌলিকত্ব চেঞ্জ করতে পারবো না, কিন্তু যেখানে যেখানে আমার চেঞ্জ করার সুযোগ আছে, হ্যাঁ, সেটা যেন আমি করে রাখি। যেমন আমি চাইলেই আমার ভুঁড়িটা একটু কমাতে পারি, আমি চাইলেই আমি একটু স্লিম হতে পারি। তো সেটা যদি আমরা আগে থেকে করে ফেলি, তাহলে অ্যাটলিস্ট এটা বোঝা যাবে যে আমি একটু এফোর্ট দিচ্ছি, পড়াশোনার বাইরে অন্যান্য আরও কিছু এফোর্ট দিচ্ছি, যেন আমাকে অফিসার সুলভ দেখা যায়, আমার ফিজিক্সের প্রতি আমি সচেতন। এটা কিন্তু খুব ভালো একটা ইমপ্রেশন তৈরি করে মানুষের কাছে বা বড়দের কাছে। আরেকটা ব্যাপার হচ্ছে ম্যানার্সের যে ব্যাপারটা, আপনারা ঘরে বাইরে রাস্তাঘাটে চলাফেরা করার সময় সব জায়গায় গুড ম্যানার্স প্র্যাকটিস করার চেষ্টা করবেন। রিক্সাওয়ালাকে অযথাই তুমি করে বলার তো দরকার নেই, বা একটা অধস্থনে কাউকে তুমি করে বলার দরকার নেই। সবার সাথে আপনি ভালো ব্যবহার যদি প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন যে আপনি না চাইলেও আপনার ওই ভালো ব্যবহারটা ক্যারি করে আপনি ভাইবা বোর্ডে চলে যাবেন। কিন্তু আপনার পার্সোনাল লাইফে যদি আপনার ম্যানার্স ঠিক না থাকে, আপনি যদি মনে করেন যে ঠিক ওই ভাইবার 15-20 মিনিট সময় আমি খুব ভালো ম্যানার্স শো করবো, আপনি পারবেন না। সো আপনারা যেটা চেষ্টা করবেন যে আপনার নিজের লাইফটাই চেঞ্জ করে ফেলবেন, সব জায়গায় আপনি ভালো থাকবেন, সব জায়গায় ভালো ম্যানার্স শো করবেন, সব জায়গায় ভালো একটা ড্রেস পরবেন, বা সব জায়গায় আপনি একটা প্রপার পার্সোনালিটি মেনটেন করবেন। তাহলে দেখবেন যে ওইটাই আপনি না চাইলেও ওই জিনিসটা ভাইবা বোর্ডে ঢুকে যাবে আপনার সাথে, এবং আলটিমেটলি আপনার ভাইবাটা ভালো হবে। থ্যাংক ইউ ভেরি মাচ জিসান, চমৎকার